ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের সর্বোচ্চ নেতার সতর্কবার্তা। তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি খামেনির। যুক্তরাষ্ট্র ভ্রমণের সতর্কতা জারি ব্রিটেন জার্মানির। বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সিদ্ধান্ত, বলছে গণমাধ্যম। বিচারকদের লাগাম টানতে সুপ্রিম কোর্টের প্রতি ট্রাম্পের আহ্বান, স্থগিতাদেশ জারি বন্ধের সতর্কবার্তা। বিচার ও নির্বাহী বিভাগে টানাপোড়েনের শঙ্কা। এবং বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে ধীরে ধীরে চালু হচ্ছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। সীমিত পরিসরে শুরু ফ্লাইট ওঠানামা, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়ানু শিফাত। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে। এবার দখলদার বাহিনীর বর্বরতার শিকার হয়েছে উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতাল। চলমান হামলায় বেড়েই চলছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক অঙ্গনে যুদ্ধবিরতির আলোচনা আরও জটিল হয়ে উঠছে। জিম্মিদের মুক্তি না দিলে গাজায় অভিযান আরও জোরদার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এদিকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে দেশে দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ইসরায়েলি বাহিনী তাদের পূর্ববর্তী আক্রমণের সময় একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত। এদিকে গাজার দক্ষিণে হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাসকে হত্যা করেছে বলে দাবি করে নেতানিয়াহু সেনারা। এছাড়া হামাসের নজরদারি ও লক্ষ্য স্থিরকারী ইউনিটকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানায় তারা। একই সঙ্গে গাজার উত্তরাঞ্চলের আল সালাতিন, আল করামা এবং আল আউদা এলাকার বাসিন্দাদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বেইত লাহিয়া ও তাল আস সুলতানে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সিভিল ডিফেন্স জানিয়েছে শুক্রবারের হামলায় 10 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের আশকেলন শহর লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। এ অবস্থায় কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে। জাতিসংঘে দেশটির প্রতিনিধি ডরোথি শিয়া গাজায় যুদ্ধের জন্য হামাসকে সম্পূর্ণ দায়ী বলে অভিহিত করেন। দাবি করেন হামাস যুদ্ধবিরতির জন্য মার্কিনদের দেওয়া প্রস্তাব গ্রহণ করলে এ প্রাণহানি এড়ানো যেত। তবে হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, যদি হামাস অবশিষ্ট বন্দীদের মুক্তি না দেয় তাহলে গাজায় আরও এলাকা দখল করবে এবং স্থায়ীভাবে তা নিয়ন্ত্রণে নেওয়া হবে। ইসরায়েলি হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় 59 জন বন্দী রয়েছে, যার মধ্যে 24 জন জীবিত বলে মনে করা হচ্ছে। গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে শত শত মানুষ মিছিল করেছে, যেখানে জামাতে ইসলামীর নেতৃত্বে গাজায় গণহত্যা বন্ধের স্লোগান দেওয়া হয়। ইসরায়েলের ভেতরেও সরকার বিরোধী ক্ষোভ বাড়ছে। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। এর মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, যা রাজনৈতিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেন, তেহরানের বিরুদ্ধে হুমকির ভাষা নয়, কূটনীতি হতে পারে একমাত্র পথ। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনো পদক্ষেপ নিলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। এদিকে ইরানের পর এবার চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুক্রবার ইরানের নতুন বছরের প্রথম দিন নিজ কমপ্লেক্সে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়ে খামেনি বলেন, তেহরানকে ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না, বরং শত্রুরা যদি হুমকি কার্যকর করতে চায় তাহলে কঠোর জবাব দেয়া হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে অভিযোগ এনে খামেনি বলেন, শত্রুরা চায় ইরানিদের ইসলামী শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিতে, কিন্তু তাদের এই কৌশল ব্যর্থ হচ্ছে। আগামী সপ্তাহে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের বৈঠকের কথা রয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় যেতে 2 মাসের জন্য আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইরানের পর এবার চীনকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে অপরিশোধিত তেল আমদানির অভিযোগে বেইজিংয়ের একটি তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, একতরফা নিষেধাজ্ঞা আরোপের অধিকার ওয়াশিংটনের নেই। চীন তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। চীন তার স্বার্থ রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেবে। আমরা যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা মানি না। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ইরান নিজেদের অর্থনৈতিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে। এরই মধ্যে দুই দেশ ডলারের উপর নির্ভরতা কমিয়ে ইউয়ানে নিজেদের লেনদেন বিস্তৃত করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সম্প্রতি বিদেশি দর্শনার্থী আটক ও তাদের নির্বাসনের কারণে এবার দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও জার্মানি। বৃহস্পতিবার এ তথ্য জানায় বিভিন্ন গণমাধ্যম। মার্কিন প্রশাসন বলছে, দেশটিতে প্রবেশে কোনো নিয়মনীতি যদি কেউ ভঙ্গ করে তবে তিনি আটক হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সম্প্রতি নিজেদের নাগরিকের ওপর সতর্কতা জারি করেছে জার্মানি ও যুক্তরাজ্য। এ তথ্য জানায় বিভিন্ন গণমাধ্যম। বলা হয়, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিদেশি দর্শনার্থী আটক ও তাদের নির্বাসনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ও বার্লিন। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সমস্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। এদিকে জার্মানি জানায়, যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তি দেশটিতে প্রবেশের কোনো নিশ্চয়তা প্রদান করে না। এমন অন্তত 3টি উদাহরণ রয়েছে বলেও জানা গেছে। কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন কিনা তা চূড়ান্তভাবে নির্ভর করবে দেশটির সীমান্ত কর্তৃপক্ষের ওপর। চলতি মাসের শুরুতে জ্যাসমিন মুনি নামে যুক্তরাষ্ট্রে কাজ করা একজন কানাডীয় অভিনেত্রী মেক্সিকোর সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা। ওই অভিনেত্রীর মায়ের দাবি, আটকের 12 দিন পর অত্যন্ত শোচনীয় অবস্থায় কানাডার ভ্যানকুভারের একটি ফ্লাইটে তাকে উঠিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, গত মাসে একজন ফরাসি বিজ্ঞানীর ফোনে ট্রাম্প বিরোধী খুদে বার্তা পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এদিকে মার্কিন প্রশাসন বলছে, দেশটিতে প্রবেশের নিয়ম নীতি কঠোর হতে পারে। কোনো ব্যক্তি যদি নিয়ম ভঙ্গ করেন তবে তিনি আটক হতে পারেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার প্রশাসনের সিদ্ধান্তে দেশব্যাপী স্থগিতাদেশ জারি না করার কথা বলছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, তার এমন আহ্বানের পর টানাপোড়েন দেখা দিবে মার্কিন বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্পর্কে। ট্রাম্প ও তার প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে ফেডারেল আদালতগুলো এখন শতাধিক মামলা চলছে। কিছু বিচারক দেশব্যাপী স্থগিতাদেশও জারি করেছেন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলের আদেশ স্থগিত করা নিয়ে নতুন করে সম্প্রতি বিতর্ক তীব্র হয়ে ওঠে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে বিচারকদের ক্ষমতা সংকুচিত করার অনুরোধ জানিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল বিচারকদের লাগাতার হস্তক্ষেপ প্রশাসনের কার্যক্রমকে ব্যাহত করছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি জন রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন পরিস্থিতি অবিলম্বে সমাধান না করলে দেশ গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, কোনো বিচারিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হলে তা আদালতে আপিলের মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বিচারকদের বিরুদ্ধে অভিশংসনের আহ্বানকে অনুচিত বলে উল্লেখ করেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া 3 বিচারক সহ কোর্টের বর্তমান কাঠামো তার পক্ষে কাজ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ কতটা সফল হবে তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার এই প্রচেষ্টা মার্কিন বিচার বিভাগের স্বতন্ত্রতা ও নির্বাহী ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার ভারতের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। গেল বৃহস্পতিবার কর্ণাটকের উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, দেশটির বেআইনিভাবে গণনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে প্ল্যাটফর্মটির বিভিন্ন কন্টেন্ট ব্লক করছে। এছাড়া ভারতের সরকারি সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী বড় পরিসরে সামাজিক মাধ্যম থেকে তথ্য মুছে ফেলার নির্দেশ দিতে পারে। এ ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা এক্সের ব্যবসার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয় মামলায়। বাণিজ্য অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের নাজুক মোড়ে এই মামলার প্রভাব পড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও ধীরে ধীরে চালু হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের হিথ্রো বিমানবন্দর। সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। শনিবার থেকে আবারও বিমানবন্দরে পুরোদমে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রান্তের কারণে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কাজ করলেও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই জানান, জরুরি ব্যাকআপ ব্যবস্থা কাজ করলেও তা পুরো বিমানবন্দর চালানোর জন্য যথেষ্ট ছিল না। তবে শুক্রবার বিকাল থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয় বিমানবন্দরে। অনুমতিপ্রাপ্ত ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে। বিমানবন্দরের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, প্রাথমিকভাবে অল্প কিছু ফ্লাইটকে চলাচলের অনুমতি দিলেও পুরোপুরিভাবে বিমান চলাচল শুরু হবে স্থানীয় সময় শনিবার। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, বিদ্যুৎ বিভ্রাট বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং তাদের ব্যাকআপ জেনারেটর কেবল গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর জন্য যথেষ্ট ছিল। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যেহেতু এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, তাই সন্ত্রাস দমন কর্মকর্তারা আগুনের সূত্রপাত খতিয়ে দেখছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার আশ্বাস দিয়েছে। কর্মকর্তাদের দাবি, অগ্নিকাণ্ডের কারণে একটি মাঝারি আকারের শহরের সমপরিমাণ এলাকা বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়। হিথ্রো বিমানবন্দরে শুক্রবার 1351টি ফ্লাইট পরিচালনার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহু ফ্লাইট যুক্তরাজ্যের অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয় এবং দীর্ঘ দূরত্বের ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছানোর আগে ফিরে যায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধের পরিস্থিতি প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। একদিকে দুই দেশের লাগাতার পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা। এই দুই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। এরই মধ্যে সৌদি আরবে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তির আলোচনার প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্রুত রাশিয়া ইউক্রেনের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। হয়েছে বেসামরিক অবকাঠামো। একই দিন রাশিয়ার এঙ্গেলস সামরিক ঘাঁটিতে ইউক্রেনে চালানো হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 10 জন আহত হয়েছে বলে দাবি মস্কোর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এক রাতে প্রায় 132টি ইউক্রেনীয় আকাশযান প্রতিহত করেছে তারা। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগিরই একটি পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যায়। এদিকে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা হতে চলেছে। আলোচনার মূল বিষয়বস্তু হতে যাচ্ছে কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপদ নৌ চলাচল এবং সম্ভাব্য শান্তি চুক্তি। যদিও ইউক্রেন স্পষ্ট করেছে, তারা রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ তৈরিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ইউরোপীয় নেতারা। বৃহস্পতিবার ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন ইউরোপীয় নেতা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। বৈঠক শেষে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে মস্কোর ওপর নিষেধাজ্ঞার কথা জানান নেতারা, যদিও এতে আপত্তি জানিয়েছেন হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এদিকে আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। তুরস্কে বিরোধী দলীয় নেতা ইমামোগলুর গ্রেফতারকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তৃতীয় দিনের মতো শহরের রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন বাসিন্দারা। এর জেরে প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সহিংসতা মেনে নেবে না সরকার। সকাল গড়িয়ে সন্ধ্যা নামলেও তুরস্কের রাস্তায় থামছে না বিক্ষোভকারীদের স্লোগান। বুধবার ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকে ইস্তাম্বুল, আঙ্কারা ও অন্যান্য শহরে হাজারো মানুষ রাস্তায় নামে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভেও উত্তাল রাজপথ। বিগত এক দশকের মধ্যে এটি তুরস্কের সবচেয়ে বড় গণ আন্দোলনে রূপ নিতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। শুক্রবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন সাইদ কামেল মদুরি।
দেশের অর্থনৈতিক ও অভিবাসন সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইদ। স্থানীয় সময় শুক্রবার মওদুরিকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন সারা জাফরানি জেনজারি। এর মধ্য দিয়ে দেশটি 2 বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী পেল। এর আগে সাইদ মওদুরি 2021 সালে পার্লামেন্ট ভেঙে দিয়ে একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। এরপর বিচার বিভাগেও নিচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অর্ধশতাধিক প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। শিক্ষা মন্ত্রণালয় বলছে চলতি বছর 184টি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়নি কোনো নতুন শিক্ষার্থী। টানা কয়েক বছর ধরে জন্মহার রেকর্ড সংখ্যক হ্রাস পাওয়াই অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সরকারের পক্ষ থেকে জন্মহার বাড়াতে আর্থিক প্রণোদনা সহ শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিলেও তা কাজে আসছে না। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। স্কুলের প্লেগ্রাউন্ডে সবই আছে, শুধু খেলার মানুষ নেই। শ্রেণীকক্ষেও শুনশান নীরবতা, নেই কোনো শিক্ষার্থী। স্কুলের আঙিনাও নেই শিশুদের চিৎকার বা হৈ হুল্লোড়ের শব্দ। এটি দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা। জন্মহার দ্রুত কমতে থাকায় দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে এবছর বন্ধ হয়ে যেতে বসেছে দেশটির 17টি শহর ও প্রদেশের প্রায় 49টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে চলতি বছরে এখন পর্যন্ত 184টি স্কুলে প্রথম শ্রেণীর কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। ধারণা করা হচ্ছে আগামী বছর এই সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে যাবে। দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য বলছে দক্ষিণ কোরিয়ায় বর্তমান মোট জনসংখ্যা 5,12,20,000। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী মানুষ 20%-এরও বেশি। এর আগে দেশটির সরকার জন্মহার সংকট নিরসনে আর্থিক প্রণোদনা সহ বেশ কয়েকটি উদ্যোগ নেয়, যার বাস্তব প্রতিফলন কিছুটা দৃশ্যমান হলেও সংকট নিরসনের পথ অনেক দূর। এদিকে গত 10 বছরের মধ্যে গেল বছর প্রথম জন্মহার বাড়তে দেখা যায়। 2023 সালে জন্মহার রেকর্ড ছিল 0.72%, আর 2024 সালে তা 0.03% বেড়ে হয়েছে 0.75%। কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। আর্থিক প্রণোদনা ঘোষণার পরও নিম্ন জন্মহার ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। টানা কয়েক বছর ধরে নিম্ন জন্মহার, যার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে এমন পরিস্থিতির সঠিক সমাধান না হলে দেশটির জন্য অশনির সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। গ্রিনল্যান্ডের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতেই চাঙা দেশটির পর্যটন খাত। সরকারি পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী বেড়েছে 14%। এদিকে বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে এবার নিউ ইয়র্ক থেকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। জুন থেকে রুটে বিমান পরিচালনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। গেল নভেম্বরেই চালু হয়েছে গ্রিনল্যান্ডের রাজধানী নুকের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, আর তাতেই বদলে যাচ্ছে দ্বীপ দেশটির অর্থনৈতিক চিত্র। পর্যটন খাতে বাড়ছে বিনিয়োগ, নতুন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগে গ্রিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যেতে হলে ট্রানজিট নিতে হতো ভ্রমণকারীদের, তবে এবার নুক থেকে নিউ ইয়র্কে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট। জুন থেকে এই রুটে বিমান পরিচালনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। পর্যটকের সংখ্যা বাড়তে পারে ধরে নিয়ে নিজেদের ব্যবসা বাড়ানোর নির্দেশনা পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। পরিসংখ্যান বলছে নুকের বিমানবন্দর চালুর পর গেল 3 মাসে 75% পর্যটন সংস্থা বুকিং বাড়ানোর কথা জানিয়েছে। এবছর জানুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী বেড়েছে 14%। গ্রিনল্যান্ডের পর্যটন খাতের প্রসারের কাজ করছে গ্রিনল্যান্ড সরকারও। 2026 সালে ইলুলিসাত শহরে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে। গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে কাকরতোকে চলছে আরেকটি নতুন বিমানবন্দরের নির্মাণ কাজ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফ্রান্সের প্যারিসে পিনাটস কমিক্সের 75তম বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রদর্শনী হয়েছে। এতে কমিকটির জনপ্রিয় কুকুর চরিত্র স্নুপির 50টির বেশি পুতুল প্রদর্শন করা হয়, যেখানে নামি দামি সব ডিজাইনারদের পোশাকে দেখা যায় স্নুপি চরিত্রটিকে। প্রদর্শনীটি চলবে 5 এপ্রিল পর্যন্ত।
জনপ্রিয় কার্টুন চরিত্র সৃষ্টি করে পাঠকদের মনে বিশেষ জায়গা দখল করে আছে পিনাট কমিক। এর ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রদর্শনী হয়েছে ফ্রান্সের প্যারিসে। আর এই আয়োজনের মূল আকর্ষণ ছিল কমিক্সের অন্যতম প্রধান চরিত্র ছোট্ট কুকুর স্নুপি। দ্য স্নুপি ইন স্টাইল নামের প্রদর্শনীতে ছিল ছোট্ট কুকুরটির বিভিন্ন পোশাক। নানা ব্র্যান্ড যেমন শ্যানেল, এরমেস, ব্যালেন্সিয়াগার পোশাকে কাচের ঘরে সজ্জিত দেখা যায় স্নুপি চরিত্রের পুতুলটিকে। ৫০টিরও বেশি ধরনের পুতুল প্রদর্শন করা হয় এই প্রদর্শনীতে। প্রতিনিয়ত নানা কল্পনা এবং রোমাঞ্চকর অভিযানে মগ্ন থাকতে দেখা গেছে কমিক চরিত্র স্নুপিকে। তার কল্পনা শক্তি আর মজাদার ভাবনা পাঠকদের আনন্দের খোরাক হয়েছে বহু বছর ধরে। স্নুপির চরিত্রটি আমার স্বামীর কুকুর থেকে এসেছে যখন সে খুব ছোট ছিল। এরপর তার একটি কুকুর ছিল যার নাম ছিল স্পাইক, কিন্তু স্পাইক ছিল খুবই প্রাণবন্ত, মন্ত্রমুগ্ধকর কুকুর এবং পরিবারের প্রিয়। এই চরিত্রটি পরে স্নুপির মধ্যে চলে আসে। প্যারিসের এই বিশেষ প্রদর্শনী চলবে ৫ এপ্রিল পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।